नमस्ते सदा वत्सले मातृभूमि त्वया हिंदुभूमि सुखं वर्धितहम्। গোটা বিশ্বে শুধুমাত্র ভারতবর্ষকেই বোধহয় মাতৃরূপে বিবেচনা করা হয়, মানে দেশকে দেশমাতৃকা রূপে আমরা পুজো করি। তাই আসমুদ্র হিমাচলের প্রতিটি জনগণ সৌভ্রাতৃত্বের এই প্রচার, এই বিকাশে সদা সর্বদাই এগিয়ে আসে। আমাদের মনে মনে সেই শিশুবেলা থেকে রোপিত হয় এই বীজমন্ত্র যে দেশ শুধুমাত্র দেশ নয়, ভারতবর্ষ শুধুমাত্র একটি গণ্ডি নয়, ভারতবর্ষ আমাদের দেশমাতৃকা। সেই দেশপ্রেম আমাদের মননে এবং চিন্তনে, স্মরণে, স্বপনে সদা বিচরণশীল। আর আজকে আমার ভারত এই শীর্ষক অনুষ্ঠানে দূরদর্শনে আমরা থাকব সেই আলোচনায়। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সঙ্গে এই আলোচনায় আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আশিস কুমার বৈদ্য মহোদয়। নমস্কার স্যার। নমস্কার। আমাদের স্টুডিওতে আপনাকে জানাবো অনেক অনেক স্বাগত। আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে, আপ্লুত মনে হচ্ছে। বিষয়টাও আমাদের মনের অন্তর্লোকের যে একটা প্রতিফলন থাকে বা আমরা যে অনুভব করি আমার দেশ, বিষয়টা খুব চমৎকার। এইরকম পরিস্থিতিতে এই আলোচনা প্রাসঙ্গিক ছিল। সত্যি কথা বলতে যে কথাটি আমি প্রথমেই বললাম যে ছোটবেলা থেকেই আমরা যে একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে তার পরিচয় জানে না, আস্তে আস্তে আমরা সেইভাবে পরিচিত হই আমাদের সমাজ, আমাদের পরিবারের মাধ্যমে। এবং আমার মনে হয় ভারতবর্ষের প্রতিটি শিশুই বোধহয় এই পরিচয়ের মাধ্যমে প্রথম পরিচিত হয় যে সে একজন ভারতবর্ষের শিশু বা ভারতবাসী। এবং এই ভারত মাতৃকার চরণে যে প্রেম বা দেশপ্রেম, সেটা ছোটবেলা থেকেই আমাদের মনে রূপিত হয়। সেটার উপর একটু আলোকপাত করুন। খুবই সুন্দরভাবে আমাদের আলোচনা আজকে শুরু হয়েছে, আরম্ভ হয়েছে। দেশপ্রেম বা আমার ভারত বা আমার ভারত শ্রেষ্ঠ ভারত, অনেক আগেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন, বলো 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 সবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। খুব সম্ভবত আমরা সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন কথা হলো, যে প্রশ্নটা করা হয়েছে সেটি আমাদের শিশুকাল থেকেই আসলে চ্যারিটি বিগিনস হোম। আমাদের বাড়ি থেকে যদি তার একটা কি বলবো অনুকূল পরিবেশ তৈরি করতে না পারি, একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করতে না পারি, আর সেটা পারার জন্য নিজেদের তো প্রথমে দেশপ্রেম জাগাতে হবে নিজেদের মধ্যে। তারপর আমাদের কাজ হবে পরিবারের সকলকে, কারণ এক একটা পরিবার মানে একটা ইউনিট, আর সেই ইউনিট নিয়ে এক একটা পরিবার নিয়ে একটা সমাজ, এক একটি সমাজ নিয়ে একটা রাজ্য, অনেকগুলো রাজ্য নিয়ে একটা রাষ্ট্র। সুতরাং একেবারে প্রাথমিক স্তরে আমরা যেমন মনে করি এখন যে বুনিয়াদী শিক্ষা বা তার ভিত্তি যদি কাঁচা থাকে, তাহলে কোনো একটি অট্টালিকাই বলেন, কোনো দেশেই বলেন, তার ভিত্তি যদি সুসম্পন্নিতভাবে যদি তৈরি না হয়, গড়ে তুলতে না পারি, তাহলে তো পরবর্তী প্রজন্ম সম্ভাবনা আছে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার, হয়েছেও কোনো কোনো ক্ষেত্রে। তাই ফলে এই জন্য আজকের এই আলোচনাটি বা এই বিষয়টি আমার ভীষণ ভালো লেগেছে। এই জন্য আমরা লক্ষ্য করেছি তার যে সাম্প্রতিক আমাদের চতুষ্পার্শ্বিক কিংবা বিশ্বজোড়া যে পরিস্থিতির মধ্যে ভারত ধীরে ধীরে এগিয়ে চলেছে, এবং সেই এগিয়ে চলার ক্ষেত্রে এখন অবশ্যই আমি আশাবাদী, নিশ্চয়ই আমাদের পরিবারের মধ্যে আমরা আশাই করতে পারি আমরা আমাদের শিশুদেরকে তেরঙ্গা ঝান্ডা কী, স্বদেশপ্রেম কী, বন্দে মাতরম মন্ত্রটির মহামন্ত্রটির প্রকৃত অর্থ কী, বন্দে মাতরম মাতা তোমাকে বন্দনা করি, কোন মাতা? ভারত মাতা। ভারত মাতা বললে অনেকে বুঝতে পারে, আবার অনেকে বন্দে মাতরম বললে আর এটা তো অন্য কারো স্লোগান, অ্যালার্জি দেখা যায়। কিন্তু আনন্দ মঠের মধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র, তাকে ঋষি বলা হয়েছে এ কারণে তিনি যেহেতু এমন একটি মহামন্ত্র জাতির সামনে উপস্থাপিত করেছেন তার আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে, সেই মন্ত্রটি আজ পর্যন্ত, আজকে 2025, এখনও বন্দে মাতরমই আমাদের অন্তরে ধ্বনিত প্রতিধ্বনিত হয়, আমাদের হৃদয়ে জাগিয়ে রাখে, আমাদের চেতনাকে, চিন্তা চেতনাকে শানিত করে। সুতরাং আমরা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে যদি আমরা সেই শিক্ষায় শিক্ষিত না করি, তাদেরকে যদি গোড়া থেকে বলি যে দেশ টেশ এগুলো বাদ, পড়াশোনাটা করো মন দিয়ে, আর ওই ইঁদুর দৌড়ের মতো নাম্বারের পেছনে ছুটো, এরপর আইএস টাইএস বা টিসিএস পিসিএস হওয়ার একটা তোমার ধারণা থাকুক, তাহলে তাকে সেলফিশ করে তোলা হবে, এবং সেলফিশ করে তুললে ক্ষতিটা কিন্তু বাপ মারই হবে। আজকে আমরা শুনতে পাই যে অনেকে উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় বা লন্ডনে বা বিভিন্ন জায়গাতে গিয়ে বাপ মাকে আর ফোন করে না,
টাকা পাঠানো দূরের কথা। সুতরাং সময়ের আমরা অভাব। এখন আপাতত ভাবছি যে আমার ছেলেকে যদি একটু সেলফিশ করে নেই কিংবা তাকে আত্মকেন্দ্রিক করে নেই, বাইরের ওর সঙ্গে মিশবি না, ওর সঙ্গে মিশবি না, বা ভারত মাতা সম্পর্কে এত ভাবনা চিন্তা করতে হবে না, তেরঙ্গা ঝান্ডা কাঁধে নিতে হবে না, এই যদি বলি তাহলে সে শিক্ষিত একটা হবে, কিন্তু সে অর্ধশিক্ষিত হবে। সে দেশকে চিনল না, দেশপ্রেম কাকে বলে জানলো না, এবং সে আমাদের দেশের কোনো কাজেই লাগলো না। ব্রেইন ড্যামেজ, আমরা দেখা গেল ব্রেইন ড্রেনেজ যাকে বলি, মানে ড্রেনে এটা চলে গেছে অন্য, তার সুবিধাটা অন্য রাষ্ট্র ভোগ করবে, একদম, একদম। আমরা ভোগ করতে পারবো না। সুতরাং প্রথমে বলতে হবে আমার ভারতবর্ষ এইভাবে দীর্ঘ সংগ্রামে, প্রায় 200 বছর ইংরেজ শাসনে, 700 বছর মোগল শাসনে শাসিত হতে হতে একটা সময়ে আমাদের যে চিন্তা চেতনার ক্ষেত্রে একটা ধারণা এসেছে। আজকে আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন, লিখেছেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে স্বর্গসুখ তাই। তারপর বাবুই পাখিরি নিয়ে আসে একদম, নানা রকম একদম, গল্প। স্বাধীনতার সুখ। এখন কথা হচ্ছে কি, আমাদের বুনিয়াদটা উর্বর। দেখুন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু মাদারল্যান্ড বলি, ভারতবর্ষের লোকরা কিন্তু মাদারল্যান্ড বলে, মাতৃভূমি। কিন্তু জার্মান, জাপান তারা ফাদারল্যান্ড বলে, কারণ তারা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে। সেই কিন্তু তারা মাকে সেভাবে মূল্যায়ন করেছে কিনা, করলেও করতে পারে, আমার মনে হয় সেখানে একটু ঘাটতি কোথাও রয়ে গিয়েছে। কিন্তু আমরা কম্বুকণ্ঠে বলি যে ভূমির গরিয়সী মাতা ধর স্বর্গাদিচ্ছর পিতা, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, আমাদের শ্লোকের মধ্যে রয়েছে। তো জননী এবং জন্মভূমিকে আমরা স্বর্গের চাইতেও বড় স্থানে স্থাপন করেছি, এবং সমান সেটা স্থানে। শুধু কথাই করলে তো হবে না। আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের আর্থ সামাজিক ব্যবস্থায়, এবং আমাদের এখন বলতে খুব ভালো লাগছে, ইতিমধ্যেই আমরা 71-এর ভারতবর্ষ নেই, 1965-র ভারতবর্ষ নেই, 1962-র ভারতবর্ষ নেই। সারা পৃথিবী তাকিয়েছে আমাদের দিকে, একদম। বিশেষ করে বিগত কিছুদিনের আমাদের কার্যক্রমের ফলে। সুতরাং এই যে মেক ইন্ডিয়া, শ্রেষ্ঠ ভারত, মানে সবকা সাথ সবকা বিকাশ, কিংবা বেটি বাঁচাও বেটি পড়াও, এই যে স্লোগানগুলো আমাদের, যে কার্যক্রম, আমি এটাকে স্লোগান বলবো না, কার্যক্রমগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী রেখেছেন, সেই দিশায় আমরা এগুতে পেরেছি বলেই সাম্প্রতিক একটা যুদ্ধে আমরা দেখেছি 2 জন নারী, তারা একজন স্থলবাহিনীর কমান্ড্যান্ট মানে নেতৃত্ব দিয়েছেন, একজন বিমান বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, এবং সেই যুদ্ধে সাফল্যের সঙ্গে তারা ফিরে এসেছেন। তো নারী শক্তির প্রতি এই যে মানে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা স্লোগান হয়ে থাকলো না, তো কার্যক্ষেত্রে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছি যে আমাদের মিলিটারির মধ্যেও যেটা কঠিন, একটা সময় মিলিটারিতে মেয়েদেরকে নেওয়া হতো না, এখন তারা প্রমাণ করে দিয়েছে যে একটা পুরুষ যেভাবে একটা যুদ্ধ জয় করতে পারে, একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব, সক্ষম তারা করেছে সাকসেসফুলি, খুব গর্ব হয়। সুতরাং এই রকম একটা দিশায় আমরা এগিয়ে চলেছি। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, আমাদের মানে সামাজিক যে সংস্কারগুলো, সেই সামাজিক সংস্কারের ক্ষেত্রে, রাষ্ট্রক্ষেত্রে, আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সর্বত্রই এখন সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে, এবং সবাই এটাই বলছে, সম্ভবত এটা বলতে বাধ্য যে এই ভারত কোন ভারত, আমরা একটা নবজাগ্রত, নব উত্থিত, একটা নব উত্থান যার ঘটেছে সেরকম একটি ভারতকে, তেরঙ্গা রঞ্জিত একটা ভারতবর্ষকে দেখছি, এবং তাদের ছেলেমেয়েরা উভয়ই সমান তালে এগিয়ে চলেছে। মানুষ হিসেবে আমাদের মনে হয় এই কথাগুলো স্যার যেটা বললেন, সত্যি কথা বলতে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা একটা স্লোগান, শুধুমাত্র স্লোগান সর্বস্ব থেকে যায়নি, এটাকে কাজে প্রয়োগ করা হয়েছে, এবং নারী ক্ষমতায়নটাকে একটা সত্যিকারের যে দিশা দেখানো, সেটা বোধহয় আমরা এখন খুব সুন্দরভাবে জল করে উদাহরণ বিভিন্ন দিকে রয়েছে, প্রমাণিত হয়েছে। নারী শক্তি, দুর্গা শক্তি, একদম মাতৃশক্তিকে এই যে কথাগুলো আমরা বলতাম, সেটা কার্যক্রমের মাধ্যমে, সাম্প্রতিককালে অনেকগুলো কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত। এবং আমরা অর্ধেক আকাশ তো বলতামই, সেটা একটা সময় ছিল, এখন আমরা পুরো আকাশটাই ছেলেদেরকেও দিয়েছি, মেয়েদেরকেও দিয়েছি, বুথ কম্বাইন্ড হয়ে তারা এখন পুরো আকাশে তারা বিচরণশীল। আসলে ওই মানুষ বলে আমরা গণ্য করব, নারী পুরুষ ভেদাভেদ রাখবো না, সেই কথাটি আমরা বারবার বলি। তবে একটি কথা, যেখানে আমাদের মূল কথায় যদি আমরা আবার ফিরে আসি আজকে, এই যে দেশপ্রেম একটা ভীষণ ব্যাপ্ত শব্দটা, দেশপ্রেম বলতে আমরা যা বুঝি, শুধুমাত্র বর্ডারে যারা আমাদের সৈনিকরা আমাদের জন্য দিন রাত এক করে তারা আমাদের জন্য
পাহারা দিচ্ছে, যার জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, ঠিকঠাক থাকতে পারি, আমাদের চিন্তা ভাবনাই নেই যে ওইদিকে কিছু হতে পারে বলে, কারণ তারা ওই পাহারারত রয়েছেন, তাদের জীবনের ঝুঁকি নিয়ে নিয়েই তারা সেই করছেন। আজকে রাজস্থানের একটা ওই জায়গার একটা ভীষণ মরুভূমি থেকে শুরু করে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্সের কথাই যদি আমরা বলি, বা সিয়াচিন বর্ডারেও যদি বলি, সেখানেও যদি একদম -ডিগ্রিতে পর্যন্ত গিয়ে কিন্তু তারা কিন্তু তাদের নিজের ডিউটিটা করে চলেছেন আমাদের সকলের জন্য। এইটাকেই শুধুমাত্র কিন্তু আমরা দেশপ্রেম বলবো না, এটা অবশ্যই দেশপ্রেমের একটা মূর্ত প্রতীক, কিন্তু এটার সাথে সাথে আমরা দেশপ্রেম আরও অন্যভাবেও উদ্ভাসিত করতে পারি, সেটাকে নিয়ে একটু বলুন। আমি এ বিষয়ে একটু বলি, একটা পয়েন্ট দিচ্ছি। স্বদেশপ্রেম বা দেশপ্রেম কাকে বলে, সামগ্রিকভাবে তার ব্যাখ্যা বা তার ডেফিনিশন একটু আগে আপনি যেটা বলেছেন সেটার মধ্যে অনেকটা চলে এসছে। তার সঙ্গে খালি কিছু জিনিস যোগ করা যায়, যেমন নিজের দেশকে জননী স্বরূপা হিসেবে গ্রহণ করা, দেখতে শেখা, এইটা লাগবে। তারপরে এইভাবে ভেবে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার যেটুকু কর্তব্য, আমি তো আর একজন মেজর জেনারেলের ভূমিকা পালন করতে পারবো না, কিন্তু আমি কতগুলো কাজ পারি সে কাজগুলো আমাকে করতে হবে, করলে আমি একজন দেশপ্রেমিক হতে পারি। দেশ বিরোধী যে কোনো কাজের তীব্র সমালোচনা করা, দেশ বিরোধী, আমি কিন্তু অন্য কিছু বলছি না। দেশের এখানে আমি একটু যদি আবার আপনাকে একটু আটকে দিই, আমি আপনার সাথে মানে একমত যদি হই, তাহলে একটা কথা যদি এখানে বলি, এই যে দেশ বিরোধী যে কোনো কাজকে যদি আমরা প্রতিবাদ করি, এই যে দেশ বিরোধী কাজকর্ম, সেটা যে কোনো কিছু হতে পারে, দেশের বিরুদ্ধে কোনো কাজ, আমাদের যে নিজস্ব কিছু কাজ বেঁধে দেওয়া হয়েছে, আমি যখন একটি চাকরি করছি বা আমি একটা দায়িত্বে রয়েছি, সেই দায়িত্বের মধ্যে কিছু কিছু কাজ পড়ে যেগুলো আমাকে করতে হবে, সেখান থেকে যখন আমি বিমুখ হয়ে যাই, তাহলেও কি দেশপ্রেম কমে যায় না? আমি দেশপ্রেমিক হিসেবে মানে পরিগণিত হব না। তারপরে দেশ বিরোধী কথাটা বললাম যে এটা একটা এখন একটা আমাদের বার্নিং কোশ্চেন। জ্যোতি আগরওয়াল বলে একটা মহিলা মানে চর ধরা পড়ছে, সে চর বৃত্তি করে বেড়ায়। মহিলাদের তো আমরা সম্মান তো দিচ্ছি, আর আলোচনার মধ্যে নিয়ে এসেছি যে তারা মানে অনেক উপরে, কিন্তু কোথাও কোথাও মানে কারোর ক্ষেত্রে ব্যক্তিগত একেবারে অভিশাপ পূরণের ক্ষেত্রে তারা কখনো কখনো দেশ বিরোধী কাজ করে ফেলে। আমরা এটা এক্সাম্পল হিসেবে রাখলাম, এই ধরনের কাজ কিন্তু হয়। দেশের জাতীয় সংহতি রক্ষা করা, এই জাতীয় সংহতি রক্ষা করা, এই একটা লাইনের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। জাতীয় সংহতি রক্ষা কিভাবে হয় এটা বলতে গেলে আমাদের সময় তো নির্দিষ্ট, সুতরাং বলতে পারবো না। স্বদেশের আইন ব্যবস্থার প্রতি আস্থা রাখা, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা। হাইকোর্টে আপনি হারলেন, চলেন যান সুপ্রিম কোর্টে, চলে সেখানে গিয়ে ওইটা সর্বোচ্চ অবশ্য, এই বা আমাদের সংবিধান, যে সংসদ আছে উচ্চ নিম্নপত্র আইন তৈরি করে। মোট কথা আমাদের সংবিধানকে মান্যতা দেওয়া, সংবিধানকে অমান্য করলে আবার দেশপ্রেমের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা দেবে, এটা করতে হবে। আরেকটা হচ্ছে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য আমৃত্যু সংগ্রামী মনোভাব থাকা, যতটুকু পারি। আমি ক্ষুদ্র মানুষ, আমি ওই অতগুলো সেক্টরে কাজ করতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে পারি, একটু লিখতে পারি, একটু দেশপ্রেমমূলক একটা গান গাইতে পারি, দেশপ্রেমমূলক একটি কবিতা আবৃত্তি করতে পারি, এটাও দেশপ্রেমের অঙ্গ। সুতরাং দেশমাতৃকার পূজন করা মানে দেশমাতৃকাকে আমরা আজকাল একটা ছবি এঁকে ফেলেছি ভারত মাতার, দেশমাতৃকাকে নিজের মায়ের মতো, জননীর মতো, নিজের জননীকে অবহেলার কথা বলা হচ্ছে না, ভারত জননীকেও নিজের জননীর মতো পূজা করা। এইগুলো এছাড়া জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, তার যাতে কোনো মতেই অবমাননা না হয়, এগুলো যদি দেখি। তারপরে যদি আমরা স্বাধীনতা দিবসগুলো, যেমন মনে করেন কিছুদিন আগে আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করলাম ৭৫তম স্বাধীনতা দিবসে, এটার মধ্যে কি আত্মবিশ্লেষণ হয়েছে, আমরা কতটুকু এগিয়েছি তার নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কবিতা লিখেছেন, কেউ গল্প লিখেছেন, যেভাবে হোক না কেন আমরা নিজেদেরকে রিয়েলাইজ করার ৭৫ বছরে এসে আমরা ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী পালন করেছি, ২৫ বছর একটা পালন করেছি সুবর্ণ জয়ন্তী, তারপর হীরক জয়ন্তী, এখন প্ল্যাটিনাম জুবিলি। প্ল্যাটিনাম জুবিলিতে এসে আমরা এখন পিছের দিকে ডানে বাঁয়ে তাকিয়ে দেখছি আমরা কোন জায়গাতে আছি। এখন আমার ব্যক্তিগতভাবে আমি খুব সন্তোষ বোধ করছি যে সাম্প্রতিক কিছু কিছু যে নানা ব্যারিকেড কোনো রাষ্ট্রের পক্ষ থেকে বা কোথাও সেগুলোকে যেভাবে ওভারকাম করছে ভারত, অতি দ্রুত শক্ত সিদ্ধান্ত নিয়ে, যেগুলো নিয়ে গর্ব হওয়া উচিত। এবং আমাদের ভারতবর্ষকে সাহস লাগে,
কখনো 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 অশুভ শক্তির বিরুদ্ধে ফাইট করতে গেলে একটু সাহস লাগে, যে সাহসটা আমরা এখন বর্তমান প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে তার কিছু সহযোগী তো যুদ্ধে আসেনি। তো সেই যাই হোক, এই সব সঙ্গে সঙ্গে হর হর তেরঙ্গা ঝান্ডা, আমরা কিছুদিন আগে একটা খুব সুন্দর একটা হর ঘর তিরঙ্গা একদম একদম পৌঁছে দেওয়া, এবং সেখানে সেটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করা ছোট ছোট বাচ্চাদের হাতে বা জায়গায় জায়গায় আমরা দেখেছি সেটা। তারপরে আত্মনির্ভরশীল ভারত, স্বাবলম্বী ভারত, সেলফ ডিফেন্স ভারত, শ্রেষ্ঠ ভারত গঠনের জন্য যে লক্ষ্য আমরা দিয়েছি তার মধ্যে বিষয়গুলো চলে আসছে। তারপরে ক্ষুধামুক্তি, যদি কিছু ক্ষুধার্ত লোক থাকে কোথাও, সে একটি লোকে যাতে অনাহারে না থাকে সেই দিকে এখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে গরিব অন্তর্জয় একদম নিচের স্তরেও বিনামূল্যে চাল, রেশন, বিনামূল্যে চাল অন্তর্জয় যোজনায় বা এভাবে আছে। আর আমাদের ত্রিপুরার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দিক আছে, যেহেতু ত্রিপুরাবাসী এখানে বসছি, এখানে পঞ্চায়েত ব্যবস্থা 50-50, মানে 50 জন যদি নারী প্রধান থাকে 50 জন পুরুষ প্রধান থাকছে, অল্টারনেটিভও হতে পারে, কিন্তু 50-50 থাকছে। তো এটা একটা অ্যাচিভমেন্টটা খুব বড় না ছোট এই নিয়ে ব্যাখ্যা, এটা একটা অ্যাচিভমেন্ট। এটা একটা সময় আমরা ভাবতে পারিনি 30% এসব বলে যাচ্ছিলাম, এখন কোথাও 50% হচ্ছে। এবং অনেক মেয়েরা আজকাল বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ার হয়ে একেবারে ইয়েতে মই ইঞ্জিনিয়ার মই বেয়ে উপরে উঠে তার ঠিক করছে, যেটা একসময় আমরা বিশ্বাসও করতে পারতাম না যে মেয়েরা এটা পারে। সুতরাং নারী শক্তির একটা সামগ্রিক, এটা তো সত্যই না জাগিলে ভারত ললনা, এ ভারতে বুঝি জাগে না স্বামী বিবেকানন্দের কথা। আর ওই বিশ্বে যা কিছু সৃষ্টি, যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার কাজী নজরুল ইসলামের সামনে তার জন্মজয়ন্তী আসতে বলে এটা কোট করলাম। এরপরে আমাদের উপনিষদটার দিকে আমরা যদি একটু তাকাই, সেখানেই বলা হয়েছে বসুধৈব সুকুটুম্বকম, সারা পৃথিবীকে আমরা ভালোবাসি। এই জন্য এই না যে আমরা ভারত শুধু সুখে থাকতে চাই, আমরা প্রতিবেশী রাষ্ট্রকেও সুখে রাখতে চাই। রাখতে না দিলে সেক্ষেত্রে তো ওই যে আমি প্রথমে বললাম সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের প্রতিরক্ষার জন্য আমাদের যা যা দরকার তা করতে হবে। আজকে একটা কথা বলতে ভালো লাগছে, আচ্ছা ভারতের অর্থনীতির আমরা যেটাকে জিডিপি বলি সেটা, বা মূল্যসূচক যেটা বলি, বা পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়, কিংবা সামাজিক স্তরে একেবারে কেউই, ওই যে বলছিলাম ভিখারি, আমি একটা ভিখারি অনেক দিন ধরে দেখছি না, আমি খুঁজলেও পাওয়া যাবে না। তো এখন এই যে ভিখারি শূন্য করে দেওয়া, অর্থাৎ কিনা ওই যে আমি বলছিলাম একজনও যাতে, সেই ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়েছে, সেই দায়িত্ব নিয়েছে। অবশ্যই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো করছে। তারপরে একটা জিনিস রবি ঠাকুর দুঃখ করেছিলেন, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। একটা সময় তিনি দুঃখ করেছিলেন, ইচ্ছা করে রবি ঠাকুরকে উদ্দেশ্য করে এটা বলতে, তুমি এটা দুঃখ করে বলেছিলে, কিন্তু এখন ব্যর্থ পরিহাসে নেই, কারণ শান্তির ললিত বাণী এটাও হবে আবার আমার আত্মরক্ষার জন্য, আমার দেশমাতৃকার সম্ভ্রম রক্ষা করার জন্য যা যা করার ন্যায্যভাবে আমরা সেটাও আমরা এখন করব। সুতরাং রবি ঠাকুর যে দুঃখটা করেছিল সেই দুঃখটার কারণ আর থাকছে না আমরা এই জায়গাতে। আমি এই কথাটাতে একদম একমত মনে হয় যে আমরা যখন দেশপ্রেম নিয়ে কথা বলি তখন বিভিন্ন দিক যেমন আমাদের সামনে উন্মোচিত হয়ে যায়, তেমনি ভারতের সার্বভৌমত্ব বলুন বা আমাদের এই সামাজিক অবস্থা বলুন বা অর্থনৈতিক অবস্থা বলুন, আর্থসামাজিক অবস্থা বলুন, সব কিছুর ক্ষেত্রকে যখন আমরা একটু একটু করে ছুঁতে চাই, তখনই সেখানে আমার মনে হয় ভারতবাসী হিসেবে একদম প্রতিটি, এখন আমরা খুব শুনতে পাই একটি কথা যেটা আপনিও বললেন যে অন্তোদয় যে যোজনা আছে তার মাধ্যমে একদম অন্তিম ব্যক্তি, এই যে কথাটা অন্তিম ব্যক্তি বা পিছিয়ে পড়া ব্যক্তি অবধি তার প্রত্যেকের জন্য একটি করে বাড়ি, হ্যাঁ তার অবধি একদম তার অবধি যেন সে যেন অন্তত স্বাচ্ছন্দ্যে না হোক, কিন্তু নিজের পেট যেন সে অন্তত চালাতে পারে, সে ক্ষুধার্ত থাকবে না। এবং দেশপ্রেম বা দেশমাতৃকার প্রতি যে তার ভাবনা বিবেচনা, সেটা যেভাবে ছোটবেলা থেকে তার মধ্যে রোপিত থাকে, আমার মনে হয় আমরা ভারতবাসী হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করি নতুন করে আমাদেরকে সেটা শুধু নার্চার করতে হয়, কিন্তু সেটা থাকে আমাদের ভেতরে যে আমার দেশ ভারতবর্ষ। এই যে কথাগুলো যেগুলো আপনি এতক্ষণ বললেন, যেটাই হোক, হর ঘর তিরঙ্গা হোক, বেটি বাঁচাও বেটি পড়াও হোক বা অন্তোদয় যোজনা হোক, যেগুলো যোজনাই হোক, সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের ভারত মাতৃকার চরণে আমরা কিন্তু সেই অর্ঘ্য প্রদান করতে চাই, যেন একদম মাতৃরূপে আমরা তাকে বন্দনা করতে পারি। মা কি চায়
দেশমাতৃকা হোক আর নিজের মা, তার সন্তানরা যেন এই যে আপনার এই যে মাঝি যে যা বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, হ্যাঁ। তো এখন আনন্দমঙ্গলের থেকে বলছিলাম, তো এখন আমরা দেখছি যে একটা মা যখন দেখে যে তার একটি সন্তান খুব খাচ্ছে, খেতে পাচ্ছে, ভরপেট খাচ্ছে, নানা রকম চব্য-চুষ্য লেজ্জ পেয়েও, আরেকটি ছেলে ভাত পাচ্ছে না, এইরকম একটা সিচুয়েশন অতীতে ছিল। এখন আমি দাবি করি এখন কোনো ভিখারি যে না থাকার কারণও এটা, যে সেটা হচ্ছে যদিও দুই একটা যদি থাকে আপনি খোঁজ নিয়ে দেখুন সে এটা ব্যাংক ব্যালেন্স আছে তার, ব্যাংকে লাখ লাখ টাকা। আমরা ব্যাংকে নানা ব্যাংক থেকে আমাদের সঙ্গে যোগাযোগ থাকে, তো দেখা যায় একে ভিখারি ভিক্ষা করছে, কিছু লোক নিয়ে তার পাটা কেটে দিয়ে তাকে ভিখারি বানিয়েছে, বা নিজের পা নিজেই কেটে ফেলছে, নাহলে ভিক্ষা বেশি পাবে না। এমন এটা হচ্ছে বিকৃত মনস্ক কিছু তো থাকেই সব সমাজে। এটা আমাদের সৌদি আরব বলেন, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, সব জায়গাতেই ভিখারি পাওয়া যায়। দুঃখের বিষয় বা সুখের বিষয় যে এটা সুখের বিষয় যে আমাদের ভারতে বিশেষ করে আমাদের এটা প্রত্যন্ত রাজ্য ত্রিপুরা, এটা আনডেভেলপ ছিল বহুদিন, যোগাযোগ ব্যবস্থার দিকে আমরা পিছিয়ে ছিলাম অনেকটা, শিক্ষায় দীক্ষায় আমাদের অনেক পিছিয়ে ছিলাম। আজকে 100% না হলেও 90% ঘরে ঘরে শিক্ষিত, নামসই প্রত্যেকে করতে পারে। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনা, এমন মানে যাদের টিনের ঘর আছে বা বেড়া বা হাফ ওয়াল, আমি দেখছি তারও মানে ফুল ওয়াল দিয়ে একটা ঘর, আর নিজের যদি কিছু থাকে সে সেটা দিয়ে ছাদও দিয়ে দিচ্ছে, এবং খুব এটার সাথে যুক্ত হতে হবে যে হর ঘর পানি, যে শুদ্ধ জল, বিভিন্ন স্বচ্ছ ভারত, হ্যাঁ স্বচ্ছ, একদম স্বচ্ছ ভারত, এগুলো ভীষণ আমাদের, আমার মনে হয় এগুলো একসাথে সমগ্র ভাবেই বোধহয় আমাদেরকে সেই দিকে উত্থিত করে। আমরা আগরতলা রাস্তায় যখন হাঁটি, এখন রাস্তার এখানে এখানে আবর্জনা স্তূপ হয়ে আছে, এমন দেখতে পাই না। দেন মিউনিসিপালিটি পরিষ্কার করে নিচ্ছে, আমার বাড়িতে আছে আবর্জনা, এখন ফেললে 1 ঘন্টা পরে দেখা যায় নাই। অর্থাৎ স্বচ্ছ ভারতের যে কার্যক্রম, এটা দেশপ্রেমের একটা অঙ্গ, শুধুমাত্র কাগজে কলমে নয়, হয়ে চলেছে, এটা অলরেডি মানে ইমপ্লিমেন্ট হয়েছে। সুতরাং আমরা খাতা কলমে নাই, আমরা কর্মসূত্রে আছি। এক কার্যে সপিয়াছি সহস্র জীবন বন্দে মাতরম, এক কার্যে একসূত্রে বাঁধি আছি সহস্র জীবন। রবি ঠাকুরের 1905 খ্রিস্টাব্দের ভীষণ ভালো। এবং 1905 খ্রিস্টাব্দে রবি ঠাকুরের কথা যখন স্যার এখানে তুললেন, তখন তো রবি ঠাকুরের দিকে একটু যেতে হয়। রবি ঠাকুরের দিকে শুধুমাত্র নয়, আমরা যেতে চাই যে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম, যে কথাটা প্রসঙ্গটা উত্থাপন হয়েছিল, যে শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স বা যারা সামগ্রিকভাবে আমাদেরকে রক্ষা করে চলেছেন, আরক্ষা বাহিনী বা আরক্ষা দপ্তর বা যে কোনো যারা আরক্ষা কর্মীরা রয়েছেন, সেনাবাহিনীরা রয়েছেন, তাদের ছাড়াও কিন্তু এই দেশমাতৃকার সম্ভ্রম রক্ষা করতে বা তাকে যখন কেউ কিছু বলে বা কোনোভাবে যদি আক্রমণ হয়, সেই প্রতিবাদের ভাষা কিন্তু সাহিত্যিকরাও নিয়েছেন অনেকভাবে। অবশ্যই আমাদের কবিতায়, আমাদের গানে, রবি ঠাকুরের বিভিন্ন গানগুলো বা নজরুলের জন্মজয়ন্তী আসছে সামনে, তো কি বলেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল বেজার, তাহলে শিকল পরা ছল, মোদের শিকল পরা ছল গান। এবং রবি ঠাকুর নজরুলের অনেকগুলো বিষয়ের সঙ্গে দ্বিমত থাকলেও শ্রদ্ধার দিক থেকে কিন্তু তিনি দ্বিমত ছিলেন না। তিনি যখন কারাগারে আনন্দময়ী আগমনে কবিতায় লিখে, সেখানে বসন্ত নাটক লিখে সেটা উৎসর্গ করেছেন, কারাগারে পাঠিয়েছেন পবিত্র গঙ্গোপাধ্যায়কে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে প্রশ্ন করেছেন তিনি তো একদিকে হচ্ছে ওই সমাজের লোক, উল্লেখ করতে চাইছি না, তিনি তো ওনাকে কেন এটা দিলেন, বলছে জাতির জীবনে প্রকৃত যৌবনের তরঙ্গ এনেছে নজরুল, সুতরাং আমি তো সেই যেটা করতে পেরেছি আমি সেটা তো করতে পারিনি, অতএব আমার এই বসন্ত নাটক তাকেই উৎসর্গ করার জন্য আমি নির্বাচন করেছি, উপযুক্ত সিদ্ধান্ত হয়েছে। সুতরাং এই যে মানে পারস্পরিক বিশ্বাসের জায়গা। আর নজরুলের ক্ষেত্রে দেখি রবি ঠাকুরকে গুরুদেবের আসনে বসানো হয়েছে, বাল্যকালে স্কুলে পড়তে তিনি রবি ঠাকুরের ছবিকে পূজাও করতেন, প্রমাণিত সত্য, ফুল টুল দিয়ে। তো পারস্পরিক মাঝখান দিয়ে হয়তো একটু ওই ক্ষণিক মানে বরের প্রীতি, ক্ষণিকের বাদ, ভুল বুঝাবুঝি, একটা কানমন্ত্র দেওয়ার লোক তো থাকে, তো সেগুলো আবার সেই মেঘ চলে গেছে। তো ভারতবর্ষের বুকে অনেকবার অনেক মেঘ, কালো মেঘ এসেছে, কিন্তু ভারতের দেশপ্রেমিক যারা
নারী পুরুষ নির্বিশেষে, শ্রমিক মেহনতি মানুষ থেকে শুরু করে একেবারে আমরা অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সর্ব অংশের একজন নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সবাই মিলে যার যার ভূমিকাটা পালন করলে কিন্তু, যেমন মনে করেন একটা ফ্ল্যাগ উঠবে, দড়িটা যার টাঙানোর কথা, ফিটিং করার কথা, সেই যদি এটা করে দেয়, পতাকাটা ইয়েটা কমলা রঙেরটা উপর দিকে মনে করে রেখে সবুজটা যদি নিচের দিকে রেখে এটা বেঁধে দেয়, এই পর্যন্ত সে যদি করে, এটাও দেশপ্রেম। আর সেখানে যদি কেউ কিছু ফুল এনে এমনভাবে বাঁধে যাতে পতাকাটা তোলার সঙ্গে সঙ্গে ফুলগুলো ঝরে পড়বে চারিদিকে, এটাও একটা দেশপ্রেমের নমুনা। এইভাবে আমরা যখন জাতীয় পতাকা তুলি, আমরা যে ছোট্ট ছোট্ট কাজগুলোকে, যেগুলো ছোট ছোট কাজ করছি, কাজ বলছি, এগুলো ছোট ছোট কাজ নয়, সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষের চেহারা এটাই যে প্রত্যেকে যে যার জায়গাতে থেকে, সামরিক বাহিনী তার জায়গাতে, জয় জওয়ান জয় কিষাণ, কৃষক বাহিনীর ফসল আজকে আমরা আমদানি করতে হচ্ছে না। সত্যি এখান থেকে সর্দার বল্লভভাই প্যাটেলজির যে কথাগুলো এখানে আবারও চলে আসে, যে প্রতিবার সেই কবে তিনি বলে গেছেন এবং দেশমাতৃকা দেশপ্রেমের জন্য উদ্বুদ্ধ করার জন্য জাতিকে, আমাদের ইয়তকে, আমাদের যে যৌবন রয়েছে তাকে যেন আমরা সঠিক পথে দিশা দেখাতে পারেন, তখন থেকে তারা কিন্তু কার্যকরী করছেন। এবং সেটা বলুন আমাদের স্বামী বিবেকানন্দ বলুন, তরুণের স্বপ্ন, হ্যাঁ একদম বইটাতে কি বলেছেন, তিনি দুঃখ করে বলেছেন তখনকার সময়, আজকে সিচুয়েশন পাল্টে গেছে, কিন্তু বলছেন যে 100টা যুবক যদি আমি পেতাম যে দেশপ্রেমিক, তাহলে ভারতবর্ষকে অনেকটা বদলে ফেলতে পারতাম। টলস্টয় জিজ্ঞাসা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে ভারতকে কি করে জানা যায়, সংক্ষেপে বলছিলেন যে বিবেকানন্দ পড়লেই ভারতকে জানা যায়। তো সুতরাং এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো তো তাৎপর্যমণ্ডিত। তো সুতরাং তরুণের স্বপ্নের কথা একটাকে বলেছি, বিবেকানন্দ কি বলেছেন, এই নেতাজি কি বলেছেন, আমরা যখন জেলে যাব নজরুলের গান গাইতে গাইতে জেলে যাব, আমরা যখন জেল কারাগারের বন্দি থাকবো নজরুলের গানই আমরা গাইব। আর নজরুল এমন এক দেশপ্রেমিক যিনি শুধু কবিতা লিখেছেন এরকম নয়, তিনি এই কবিতা লিখে রোষে পড়ে জেল খেটেছেন, অনশন ধর্মঘট করেছেন, দীর্ঘ ইতিহাস কিন্তু করেছেন। এইভাবে আমাদের যে অতীতের যে সমস্ত মহাত্মারা, আজকে শহীদ ক্ষুদিরামের স্মরণ করতে হয়, আজকে আমাদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী সবাই নাম কিন্তু লিস্টে আসে নাই, আজকে আমাদের এখন অনুসন্ধান চলছে এবং এই ত্রিপুরাতেই বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে বর্তমান সরকার আবিষ্কার করেছে যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন, একদম সরাসরি যুক্ত ছিলেন। এই যে ম্যান টু ম্যান যে কানেক্টিভিটি, অর্থাৎ ব্যক্তিতে একটা সংযোগ স্থাপন, বড় কথা। এখানে আমরা বুঝতে পারছি আজকে ধরুন কেউ কিভাবে বলবে আমি জানি না, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ, আপনি কিছু লুকাতে পারছেন না। ওইখানে 3টা বাড়ি, এখানে 10টা বাড়ি, ওইখানে ওই ব্যাংকে অত লাখ, ওই ব্যাংকে অত লাখ, কুকুরের নামে ছাগলের নামে, এগুলো আর সম্ভব হচ্ছে না। তো সুতরাং এই যে কতগুলো স্টেপ, প্রথমে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে, এখন বুঝতে পারছি প্রত্যেকটা লোক আমার কেন্দ্রীয় সরকারের নজরাধীন, সেও বুঝতে পারছে যে এখানে বাড়াবাড়ি কিছু করা যাবে না। সেটাই দূর করতে হলে তো এটা লাগবেই অবশ্যই। এবং এই স্যারের এই কথাগুলোতে আবারও প্রকাশ পেয়েছে যে আমরা যতজনই রয়েছি যার যার কাজটা, সেটা একটা পতাকা যখন উত্তোলন হয় সেই পতাকার যে দড়িটা আছে সেটাকে যিনি বাঁধছেন তিনিও যদি সেটা ঠিকঠাক না করেন বা তিনি যখন সেটা ঠিকঠাক করছেন সেটাও তার দেশপ্রেম। এবং যিনি একজন কাগজে সাইন করছেন একটি কন্ট্রাক্ট পাস করানোর জন্য, যে ইঞ্জিনিয়ার, তিনি যখন খুব সঠিকভাবে মাপঝোঁক করে সেই কাজটা তিনি করছেন সেটাও কিন্তু তার দেশপ্রেম। তো সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষিকা বা শিক্ষক রয়েছেন তার যখন ছাত্রছাত্রীদের সঠিকভাবে মূল্যায়ন করছেন, পড়াশোনা করাচ্ছেন, সেটাও তার দেশপ্রেম। একজন মা যখন ঠিকঠাক রান্না করে তাদের পরিবারকে লালায়িত করছেন, পালিত করছেন, তার শিশুদের সঠিক শিক্ষায় পালন করছেন, সেটাও তার দেশপ্রেম। আরেকটি কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দিকে তাকাই, সেখানে ক্ষুদিরাম বসু ফাঁসি হয়েছে, বিনয় বাদল দীনেশ অলিন্দ যুদ্ধে নিহত হয়েছে বা পরবর্তীকালে তাদের ফাঁসি হয়েছে কারো কারো, সূর্য সেন চট্টগ্রামে, প্রীতিলতা ওয়েদ্দা মহিলা, প্রীতিলতা ওয়েদ্দা, কল্পনা দত্ত যোশী, তো এইভাবে আমরা দেখি, মাতঙ্গিনী হাজরা, কত নাম নেব। সুতরাং নারী পুরুষের যে একটা অভ্যুত্থান, মাতঙ্গিনী হাজরার নাম নেওয়ার সাথে সাথে আমার গায়ে একটু কাটা দিল। কেন? মাতঙ্গিনী হাজরা যখন গুলি খেলেন তখন তার হাতে তিরঙ্গা ঝান্ডা ছিল এবং তিনি কিন্তু যখন মাটিতে পড়েছেন, আমি জানি অনেকেই জানেন সেই কথাটা, মাতঙ্গিনী হাজরা মাটিতে পড়ে গেছেন গুলি খেয়ে, কিন্তু তার তিরঙ্গা ঝান্ডাটা কিন্তু তিনি ফেলেননি, তার হাতেই ছিল সেটা। ওটা এরকম, তিনি হাতে তো নিয়েছিলেন, গুলি করেছে ডান হাতে, পতাকাটা এবার পড়ে যাবে হাত থেকে,
বামহাতি নিয়ে বামহাতি নিলেন, নিয়েছেন। বাহাতি গুলি করেছে, এরা তো বদমাশ কম না। সুতরাং বাহাত থেকে এবার কামড়ে ধরে পতাকা এইভাবে তার শেষ গুলিটা বুকে লাগলো। তাহলে এইটার তুলনা কি করে যাওয়া হবে? এই দেশপ্রেমের তুলনা কোথায়, কোথাও পৃথিবীর কোথায় আছে? খুব একটা ভীষণ সমৃদ্ধ আলোচনা আমার মনে হয় আমরা আজকে এখানে পেয়েছি স্যারের উপস্থিতিতে। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে এত বিস্তারিতভাবে, মানে এত সুন্দরভাবে আমাদেরকে সব কিছুর মধ্যে এইভাবে প্রবেশ করানোর জন্য। আসলে দেশমাতৃকার প্রতি যে প্রেমটা আপনি যেটা বললেন, সেই ইতিহাসটাকে যদি আমরা বারবার সকলের সামনে তুলে ধরি, আমার মনে হয় এটা আমাদের জন্য ভীষণ কল্যাণকর, ভীষণ কল্যাণকর। ইতিহাস সচেতন না হলে, আমরা যদি ইতিহাসকে বাদ দিয়ে যদি বলি যেটা অতীতের কাহিনী, না, ইতিহাসের একটা ব্যাখ্যা আছে অতীতের কাহিনী, ওই মনে করলে কিন্তু হবে না। ওই ইতিহাস হচ্ছে কি আমার কি ভুল করেছি, কি শুদ্ধ করেছি, তারপর আমাকে কিভাবে রেকটিফাই করতে হবে। 17 জন অশ্বারোহী লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন কিনা, আমরা এখন নতুন করে তথ্য পাচ্ছি যে তাকে আসলে 17 জন করেননি, অগ্রভাগে 17 জন ছিল, পিছনে বিশাল বাহিনী ছিল, আর তিনি একজন বৈষ্ণব ভাবাপন্ন হয়ে পড়েছিলেন, সামরিক বা প্রতিরক্ষা ব্যবস্থাকে সেভাবে গুরুত্ব দেননি। এটা একটা ইতিহাসের শিক্ষা। আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের যারা বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকেই যে আমার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এভাবে সাজাতে হবে যাতে আমাদের দিকে চোখ তুলে কেউ তাকাতে না পারে। একদম ভীষণ অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাকে জানাবো, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে আসার জন্য, এইভাবে আমাদের সাথে এই আলাপচারিতায় থাকার জন্য। এবং তার সঙ্গে আবারও জানাবো আমাদের এই দেশের সৌভ্রাতৃত্ব ভালোবাসা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই এবং সেই ব্যাপ্তি যেন চারিদিকে আমাদের মধ্যে। একটা কথা মনে রাখবেন, আমরা কখনো আক্রমণ করি না, ভারত কখনো আক্রমণ করেছে এমন কোনো প্রমাণ নেই, আক্রান্ত হলে আমরা শক্ত জবাব দিই। একদম একদম। শেষ করব আজকের এই আলোচনা। আমরা একটু আগে বলছিলাম এই ব্যক্তি এবং এই ব্যাপ্তি, এই দুটোকে একসাথে মিলাতে হবে, এবং ভারতবাসী হিসেবে যে একজন ব্যক্তি, তার মধ্যে যে দেশপ্রেমের ব্যাপ্তি, সেটাকে যদি চারিদিকে ছড়িয়ে দিতে পারি আমরা, এবং আমরা আমাদের কাজগুলো যেভাবে করি সেভাবে যদি করতে পারি একদম ঠিকঠাকভাবে, তাহলে মনে হয় দেশমাতৃকার চরণে সব থেকে প্রথম সেই অর্ঘ্যটা প্রদান করা হবে। আবারও জানাবো আপনাদের সকলকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের মনে এই দেশপ্রেম, এই সার্বভৌমত্ব, আমরা এক এবং একাত্মবাদ যেন বারবার উদ্ভাসিত হয়, ঔজ্জ্বল্যে প্রকাশিত হয়, তার দিশা আমরা খুঁজতে থাকব। নমস্কার।